হ্যালো, ওয়েলকাম টু WBCS ফর অল। আজ আমরা শুরু করতে চলেছি একটা নতুন কোর্স, ইন্ডিয়ান ইকোনমি সিম্পলিফাইড। এবং এই কোর্সে যে ক্লাসগুলো আমরা করব সেগুলো WBCS প্রিলিমস এবং WBCS মেন্সের জন্য খুবই হেল্পফুল হবে। এবং শুধু WBCS নয়, অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামে যেখানে আমাদের ইকোনমিক্স থেকে প্রশ্ন আসে সেখানেও তার প্রিপারেশনের ক্ষেত্রেও এই ক্লাসগুলো বেশি হেল্পফুল হবে। কেমন? তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং তোমাদের কাছে আমার একটা ফেভারও চাওয়ার আছে যে প্লিজ প্রথমবারের জন্য পুরো ক্লাসটা অনলাইন দেখো। আর তারপর যদি মনে হয় যে হ্যাঁ, ক্লাসটা বেশ হেল্পফুল এবং তোমার আরও একবার বা দুবার দেখার প্রয়োজন আছে, তাহলে সেক্ষেত্রে তখন অফলাইন করে নিও বা ডাউনলোড করে নিও। কিন্তু প্লিজ প্রথমবারের জন্য যদি তোমার মনে হয় যে ক্লাসটা কোনোভাবে তোমার প্রিপারেশনে সামান্যতম কন্ট্রিবিউট করতে পারে, তাহলে প্লিজ অনলাইন দেখো। এতে আমি অনেক উপকৃত হব। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। ওকে, তো চলো, যেহেতু আমরা WBCS নিয়ে চিন্তাভাবনা করছি, তাই এখানে WBCS সিলেবাস দিয়েই আ কোর্সটা শুরু করা যাক। তো আমরা জানি যে WBCS এর প্রিলিমসে 200 মার্কের প্রশ্ন থাকে এবং তার মধ্যে আ ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি থেকে থাকে 25 মার্ক। অর্থাৎ এর মধ্যে ধরে নিতে পারো 12 থেকে 13 মার্ক, বা যদি আরো ব্রডলি ভাবি 10 থেকে 15 টা কোয়েশ্চেন থাকে যেগুলো ইন্ডিয়ান ইকোনমি থেকে। তো সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ নির্ঘাত ইন্ডিয়ান ইকোনমি বা ইকোনমিক্স সাবজেক্টটা WBCS প্রিলিমসের ক্ষেত্রে। একই রকমভাবে যদি WBCS মেন্সের কথা ভাবি, সেক্ষেত্রে তোমার এই পেপার 5 এ যেখানে 200 মার্কের প্রশ্ন থাকে, অর্থাৎ 200 টা প্রশ্ন, একটা প্রশ্নের জন্য 1 মার্ক। এই 200 টি প্রশ্নের মধ্যে 100 টি প্রশ্ন থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে, এবং বাকি 100 টি প্রশ্ন থাকে ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশনস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। খুবই গুরুত্বপূর্ণ এই পোরশন। তো এই কারণেই আমাদের ইকোনমিক্স পড়া একান্তই জরুরি। ভেবে দেখো, ১০০ খানা প্রশ্ন, ১০০ টা মার্ক। এখানে স্কোর করার যথেষ্ট স্কোপ আছে। কিন্তু দুঃখের বিষয় যেটা হলো যে আমরা অধিকাংশ জনই যারা WBCS অ্যাসপিরেন্ট তারা প্রত্যেকে প্রিপারেশন শুরুতে প্রাথমিকভাবে এই ইকোনমিক্স সাবজেক্টটাকে কিছুটা ভয় পাই। এর পেছনে হয়তোবা বেশ কিছু কারণ আছে। ভয়টা আদৌ অমূলক নয়। কারণ গ্র্যাজুয়েশনের সময় বা মাধ্যমিক এবং এইচএসে আমরা সাধারণত বেশিরভাগ জন আমাদের মধ্যে আমরা হয়তোবা ইকোনমিক্স এর আগে পড়িনি। তাই নতুন সাবজেক্ট ফেস করলে কিছুটা হয়তো ভীতি থাকে। এটা প্রাথমিক একটা ভয়, যেটা থাকা খুব স্বাভাবিক। কিন্তু ৩, ৪, ৫ মাস পড়াশুনো করার পর, প্রিপারেশন নেওয়ার পর, তারও পরও যদি তোমার ইকোনমিক্সে ভয় থাকে, তাহলে বুঝতে হবে কোথাও একটা ঘাটতি হচ্ছে বা কোথাও একটা গ্যাপ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে যে প্রবলেমগুলো আমার মনে হয় যে কারণে এই সমস্যাটা হয়, ইকোনমিক্সের প্রতি দিনে, দিনে ভীতি বাড়তে থাকে, তার পেছনে ১ম যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা তো হলো অবশ্যই সাবজেক্টটা নতুন। তাই নতুন সাবজেক্ট হওয়ার জন্য নতুন কিছু আমরা টার্মস এখানে, নতুন, নতুন আমরা শব্দ এখানে ফেস করি, যাকে আমরা এই সাবজেক্টের জার্গন বলতে পারি, যেগুলো সাবজেক্টের জন্যই যেহেতু পড়ছি, তাই একটু ওই নতুন ওয়ার্ডগুলো মাথায় রাখতে ভয় হয়, বা ভুলে গেলে আমাদের সমস্যা তৈরি হয়, তখন ভীতি তৈরি হয় ওখান থেকে। সেকেন্ড যে প্রবলেমটা আমরা, যে কারণটার জন্য আমরা ভয় পাই, সেটা হলো যে অনেকের ইংরেজিতে পড়া নিয়ে সমস্যা আছে। কিন্তু দুঃখের বিষয় যে মার্কেটে যে মেটেরিয়ালস গুলো আমরা পাই তাদের বেশিরভাগই ইংরেজিতে। কারণ অল ইন্ডিয়া বেসিস এক্সামের জন্য বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বই লেখা আছে, ইউপিএসসির জন্য সেগুলোও ইংরেজিতে লেখা। এবং আমাদের যে WBCS প্রিলিমস, সেটা তো বাংলায় দেওয়ার সুযোগ থাকলো, অর্থাৎ বাংলাতে কোশ্চেন থাকে। কিন্তু মেন্সে যেখানে আমরা বললাম ১০০ মার্কের আ প্রশ্ন আমরা পাবো ইন্ডিয়ান ইকোনমি থেকে বা ইকোনমিক্স সাবজেক্ট থেকে, সেখানে কিন্তু আমাদের প্রশ্নগুলো ইংরেজিতেই ফেস করতে হবে। তাই ইংরেজিতে যদি ভীতি থাকে, ইংলিশ মিডিয়ামের প্রতি যদি ভীতি থাকে, তাহলে বলব তা সময় নিয়ে সচেতনভাবে তার উপর কাজ করে তাকে কোনোভাবে দূর করা জরুরি, এবং তা করতেও হবে। তার জন্য যেটা করতে পারো, যে নতুন কোনো ওয়ার্ড পেলেই, যখন তুমি ইকোনমিক্স পড়ছো, নতুন কোনো ওয়ার্ড পেলেই তার একটা খাতায় সেটা তুলে রাখো। তার জন্য তুমি একটু গুগল করে নিতে পারো। তার বাংলা ডিকশনারি, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি থেকে তার কি বাংলা অর্থ সেটা লিখে রাখতে পারো। একটা শর্ট নোট তৈরি করতে পারো তার জন্য। এভাবে নতুন, নতুন শব্দগুলোর সাথে তোমরা ওয়াকিবহাল হবে এবং সহজে ইংরেজির ভীতিটাও দূর করা সম্ভব। শুধু ইকোনমিক্স কেন, যেকোনো সাবজেক্টই পড়তে গিয়ে যদি ইংরেজিতে ভয় থাকে, তাহলে বলব নতুন শব্দগুলো যেগুলো ফেস করছো তার একটা লিস্ট তৈরি করো এবং সেগুলোকে রেগুলার বেসিসে আওড়ে নাও। এবং কয়েকদিন পরেই দেখবে ওই ওয়ার্ডগুলো তোমার মাথায় গেঁথে যাচ্ছে এবং ইংরেজির ভয় ধীরে, ধীরে দূর হবে। মেন্টাল যে একটা উম থাকে যে আমরা না, ইংরেজিতে ভয় আছে, ইংরেজিতে আমি দুর্বল, এটা আগে দূর করা একান্তই জরুরি আমার মনে হয়। থার্ড অফ অল, যে সমস্যাটা হয়, অর্থাৎ ইকোনমিক্সে ভয়ের কারণ হিসেবে আমার মনে হয়েছে, সেটা হলো ইকোনমিক্সের ইকোনমিক্স পড়ার সময় আমরা অনেক বেশি ফ্যাক্ট বেসড স্টাডি করি। ফ্যাক্টস অ্যান্ড ফিগারস। যেমন
কিছু সাল, কিছু সংখ্যা, কিছু পরিসংখ্যান, কিছু নাম এইভাবেই পড়ি। হয়তোবা গল্পের ছলে যেভাবে হিস্ট্রি পড়া হয় বা হিস্ট্রি আমরা পড়ি সেভাবে পড়ার স্কোপ থাকে না। যদি একটা আম গল্পের ছলে পুরো ব্যাপারটাকে বলা যায় বা বোঝানো যায় বা পড়ি আমরা, তাহলে হয়তোবা কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি হবে, কনসেপ্ট ডেভেলপড হবে এবং পুরো বিষয়টার প্রতি আমরা ইন্টারেস্টেডও হব। তাই আমার রিকোয়েস্ট, প্লিজ সাবজেক্টটাকে একটু ভালোবাসো, ভয় পেও না। মন দিয়ে ১ম থেকে বোঝার চেষ্টা করো এবং যদি একবার সাবজেক্টটাকে ভালোবেসে ফেলো তাহলে দেখবে খুব ভালোভাবেই পুরো ব্যাপারটা বুঝতে পারছো এবং কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে এবং বেশি, বেশি স্কোরও করতে পারবে। তো চলো, অনেক কথাই আমরা বললাম বা আলোচনা করলাম। এরপর আমরা আজকে ১ম ক্লাস এই পুরো কোর্সের, ইন্ডিয়ান ইকোনমি সিম্প্লিফায়েড এর, তা করে ফেলি। তো ক্লাস শুরু করার আগে আরও একবার তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ, প্লিজ পুরো ক্লাসটা ১ম থেকে শেষ পর্যন্ত একবার অনলাইন দেখো। যদি তোমার মনে হয় যে এই ক্লাসটা হেল্পফুল তাহলেই দেখো, নয়তোবা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর ১ম এই অফলাইন বা ডাউনলোড করে নিও না প্লিজ। এবং তারপর যদি মনে হয় যে আবার দেখার প্রয়োজন তখন অফলাইন করে নিও। কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় তোমার কোনো মতামত আছে, তুমি কিছু সাজেশন আছে তোমার বা কিছু দাবি আছে, সেগুলো কমেন্ট করে অবশ্যই নিচে জানাবে এবং ক্লাস ভালো লাগলে রিঅ্যাক্ট করতে ভুলবে না। লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ারও করো যাতে আ এই কনটেন্টটা আরো অনেকের কাজে আসে, অনেককে হেল্প করে তাদের প্রিপারেশনে। তো চলো পড়া শুরু করা যাক। ১ম এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকি। কেউ আমরা স্টুডেন্ট, কেউ বা কর্মজীবনে বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা বিভিন্ন রকম কাজকর্মের সাথে যুক্ত। এদের মধ্যে এমন কিছু কাজকর্ম আছে যার সাথে টাকা-কড়ির সম্পর্ক আছে। অর্থাৎ হয়তোবা তুমি কিছু কাজ করলে যার বিনিময়ে তুমি কিছু টাকা উপার্জন করলে, বা তুমি এমন কোনো একটা কিছু কিনলে বা কিছু ফেসিলিটি নিলে তার জন্য তোমাকে টাকা ব্যয় করতে হলো। যে সমস্ত কাজকর্মের সাথে এই টাকা-কড়ির যোগাযোগ, অর্থাৎ যে কাজগুলোর সাথে টাকা-কড়ির সংযোগ আছে তাকেই আমরা বলব কি না ইকোনমিক অ্যাক্টিভিটিস। যেমন সেটা হতে পারে তুমি আম কোনো একটা মাটির পুতুল তৈরি করলে এবং সেটা বাজারে গিয়ে বিক্রি করলে এবং তার বিনিময়ে তুমি টাকা পেলে তার পরিবর্তে। তো সেক্ষেত্রে এটা একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। ওই মাটির পুতুল তৈরির কাজটা একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। একজন চাষী জমিতে সারা বছর চাষ করে ফসল ফলাচ্ছেন এবং সেটা বাজারে বিক্রি করে তার বিনিময়ে তিনি টাকা উপার্জন করছেন। এটা এক ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি। একজন শিক্ষক স্কুলে গিয়ে পড়াচ্ছেন, স্কুল কলেজে। তো এটাও এক ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি, কারণ তিনি তার ওই পরিষেবা দেওয়ার পরিবর্তে তিনি তার বিনিময়ে কিছু টাকা পান। তো এই সমস্ত কাজকর্মকে আমরা বলে থাকি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে মেইনলি আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো প্রোডাকশন এবং সেকেন্ড হলো কনজাম্পশন এবং থার্ড হলো ইনভেস্টমেন্ট। তো প্রোডাকশন আমরা জানি, প্রোডিউসাররা প্রোডাকশন করে থাকেন। প্রোডাকশন কথার আক্ষরিক অর্থ হলো উৎপাদন। কোনো কিছু নতুন তৈরি করাকে আমরা বলি উৎপাদন। এই নিয়ে আমরা ইলাবোরেটলি এর পরে দেখব, পরে গিয়ে পড়ব। এক্ষেত্রে শুধু এটুকু মাথায় রাখলাম যে প্রোডাকশন একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। এই প্রোডাকশন, কনজাম্পশন এবং ইনভেস্টমেন্ট, প্রথমে প্রোডাকশন হয়, কোনো কিছু উৎপাদিত হয়, তারপর সেটাকে উপভোক্তারা সেটা কনজিউম করে থাকেন, অর্থাৎ কনজিউমাররা কনজাম্পশনের জন্য দায়ী, তারা কনজিউম করেন, এটাকে বলা হচ্ছে কনজাম্পশন। কোনো কিছু তুমি কিনে এনে খেলে সেটাকে বলা হয় কনজিউম করা। তুমি কিছু পড়লে, কিছু মাখলে, কোনো পরিষেবা নিলে, এগুলো সবই কনজাম্পশন। এবং ইনভেস্টমেন্ট, যারা ইনভেস্টর তারা ইনভেস্ট করেন, অর্থাৎ প্রোডাকশনের জন্য তারা বিনিয়োগ করেন। তাহলে এই যে তিনটে জিনিস, প্রোডাকশন, কনজাম্পশন এবং ইনভেস্টমেন্ট, এগুলোকেই বলা হয় ইকোনমিক অ্যাক্টিভিটি। এবং যেখানে এই প্রোডাকশন, কনজাম্পশন এবং ইনভেস্টমেন্ট হয় তাকেই বলা হয় ইকোনমি। তাহলে এভাবে যদি আমরা সিম্পলি ভাবি যে পার্টিকুলার এরিয়াতে এই ৩ খানা ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, অর্থাৎ প্রোডাকশন হয়, কনজাম্পশন হয় এবং ইনভেস্টমেন্ট হয়, যে জায়গাতে হয় তাকে আমরা বলব কি ইকোনমি। তাহলে আমরা বলতে পারি দ্য এরিয়া ইন হুইচ দিজ অ্যাক্টিভিটিস টেক প্লেস ইজ নোন অ্যাজ অ্যান ইকোনমি। তাহলে ইকোনমি জিনিসটা কি আমাদের কাছে স্পষ্ট হলো। যদি উদাহরণ হিসাবে বলি, ধরো আমাদের ইকোনমি বলেই প্রথমে মাথায় আসে ইন্ডিয়ান ইকোনমি, যে সাবজেক্টটা আমরা এই মুহূর্তে পড়ছি তার নামও ইন্ডিয়ান ইকোনমি। সেক্ষেত্রে ভারত একটা দেশ, তার ইকোনমি, অর্থাৎ এই পুরো ভারত দেশের মধ্যে যত সমস্ত কিছু প্রোডাকশন হচ্ছে, যা কিছু কনজাম্পশন হচ্ছে, যা কিছু ইনভেস্টমেন্ট হচ্ছে, তারই অ্যামালগামেটেড রূপ হলো ইন্ডিয়ান ইকোনমি। যত কিছু আর্থিক লেনদেনের সাথে জুড়ে আছে এই প্রোডাকশন, কনজাম্পশন এবং ইনভেস্টমেন্টের সাথে, তাই এরই সম্মিলিত রূপ হলো ইন্ডিয়ান ইকোনমি। আমাদের ইকোনমি বললেই প্রথমে মাথায় আসে দেশের কথা, অর্থাৎ যেমন বললাম ইন্ডিয়ান ইকোনমি। কিন্তু শুধু ইন্ডিয়ান ইকোনমি কেন, একটা রাজ্যেরও ইকোনমি হতে পারে। ওই রাজ্যের মধ্যে থাকা সমস্ত প্রোডাকশন ইউনিটগুলো, সমস্ত যারা উপভোক্তারা আছেন তাদের এবং যারা ইনভেস্টর আছেন তাদের সবাইকে নিয়েই ওই রাজ্যের
ইকোনমি। একইভাবে একটা শহরের ইকোনমি হতে পারে, একটা গ্রামের ইকোনমি হতে পারে। একটা ভিলেজ ইকোনমি বা গ্রামের ইকোনমি কিরকম হবে? সেই জায়গার যত সমস্ত চাষিবাসী মানুষ আছেন তারা, এবং তার সঙ্গে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা, এবং যারা উপভোক্তা, যারা ওই উৎপাদনকারীদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে বা পরিষেবা নিয়ে বেঁচে বর্তে আছেন, তাদের সবাইকে নিয়েই ওই গ্রামের ইকোনমি। তাহলে আমরা ইকোনমি জিনিসটা কি বুঝলাম? যেখানে মেইনলি এই প্রোডাকশন, কনজাম্পশন এবং ইনভেস্টমেন্ট এই ৩ টে ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, তাকেই আমরা ইকোনমি বলে থাকি। যেমন একটা উদাহরণ হলো ইন্ডিয়ান ইকোনমি। নেক্সট আমরা যে ব্যাপারটা লক্ষ্য করব তা হলো আমরা ইকোনমি জিনিসটা কি বুঝলাম, কিন্তু এই ইকোনমি প্রসঙ্গে যেখানে আমরা কোনো একটা ইকোনমি প্রসঙ্গে পড়বো তাকেই বলা হয় ইকোনমিক্স সাবজেক্ট। অর্থাৎ যে সোশ্যাল সায়েন্সের যে শাখায়, সমাজবিজ্ঞানের যে শাখায় আমরা প্রোডাকশন, কনজাম্পশন এবং ইনভেস্টমেন্ট প্রসঙ্গে পড়াশুনো করি তাকেই বলা হয় ইকোনমিক্স। তাহলে ইকোনমি একটা সিস্টেম বলা যেতে পারে, একটা সংস্থা, একটা অর্গানাইজেশন যেখানে মানুষ নিজেদের মধ্যে আর্থিক লেনদেন করছে মূলত। আর ইকোনমি হলো ওই সংস্থা বা ওই অর্গানাইজেশনটাকে অবজারভেশন করে আমরা তাকে একটা দুই মলাটের মধ্যে নিয়ে আসছি, একটা বই ইকোনমিক্স একটা সাবজেক্ট। তাহলে যে সাবজেক্টে বা যে সোশ্যাল সায়েন্সের যে শাখায় বা যে সাবজেক্টে আমরা প্রোডাকশন, কনজাম্পশন এবং ইনভেস্টমেন্ট এই ৩ টে ইম্পর্টেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রসঙ্গে পড়াশুনো করি তাকেই আমরা বলে থাকি ইকোনমিক্স। তো চলো আমরা যেহেতু দেখলাম ইকোনমি জিনিসটা আমরা বুঝতে পেরেছি, ইকোনমিক্সের থেকে সেটা কিভাবে ফারাক তার আছে বা কতটা ডিফারেন্ট তাও বুঝতে পারলাম। ইকোনমিক্স হলো একটা সাবজেক্ট আর ইকোনমি হলো একটা সিস্টেম। তাই এটাই এখানে লেখা আছে হোয়াট ইজ ইকোনমিতে। লেখা আছে এইরকম, অ্যান ইকোনমি ইজ এ সিস্টেম বাই হুইচ পিপল আর্ন দেয়ার লিভিং। একটা এমন সংস্থা, এমন একটা অর্গানাইজেশন, এমন একটা পরিকাঠামো, সিস্টেম বলতে পারি, যেখানে মানুষজন নিজেদের জীবিকা উপার্জনের তাগিদে বিভিন্ন রকম কাজকর্মে লিপ্ত হয়, তাই হলো ইকোনমি। তাহলে একটা সিম্পলি এটা একটা সিস্টেম। নেক্সট আরো একটা ভাবে একে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে এইরকম, অ্যান ইকোনমি কম্প্রাইজেস প্রোডাকশন ইউনিটস অফ এ পার্টিকুলার এরিয়া। যেমন আমরা যদি বলি ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যত সব প্রোডাকশন ইউনিট আছে, অর্থাৎ যেখানে প্রোডাকশন হয়, তাদের সম্মিলিত রূপই হলো ভারতের অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমি। নেক্সট আমরা যে ব্যাপারটা লক্ষ্য করব যে এই যে সংস্থা ইকোনমি একটা সিস্টেম, এটা তৈরি করার প্রয়োজন বোধ মানুষ কেন করলো? নির্ঘাতের কিছু গুরুত্ব আছে মানুষের জীবনে, সেই ইম্পর্টেন্স তার কি? ইম্পর্টেন্স অফ ইকোনমি দেখতে গিয়ে আমরা দেখব, পড়তে গিয়ে ইট প্রোভাইডস গুডস অ্যান্ড সার্ভিসেস উই নিড টু সার্ভাইভ। আমাদের বাঁচার তাগিদে, জীবন ধারণের তাগিদে যে সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেসের প্রয়োজন হয় সেগুলোই প্রোভাইড করে থাকে এই তোমার ইকোনমি, যে সিস্টেমের কথা আমরা পড়ছি। তো এখানে আমরা নতুন দুটো টার্ম এখানে জানলাম, গুডস অ্যান্ড সার্ভিসেস। গুডস কি জিনিস? আমরা জানি যে কোনো দ্রব্য, অর্থাৎ যাকে আমরা চোখে দেখতে পাই, হাতে টাচ করতে পারি, আমরা স্পর্শ করতে পারি, যার অস্তিত্ব সম্বন্ধে আমরা সচেতন এবং এটা ট্যানজিবল, আমরা হাতে নিয়ে ধরতে পারি, দেখতে পারি। তো এইগুলোকে আমরা বলি দ্রব্য। যেমন হতে পারে তুমি একটা রুটি খাচ্ছ, এটা একটা দ্রব্য। তুমি একটা পেন ব্যবহার করছো, তুমি একটা সাবান ব্যবহার করছো, সোপ। তুমি মনে করো একটা গাড়ি তোমার আছে, গাড়ি ব্যবহার করো ৪ চাকা। তাহলে এগুলো সব গুডস। এছাড়া সার্ভিস কি হতে পারে? সার্ভিস কিরকম জিনিস? সার্ভিস হলো এমন কোনো জিনিস যেগুলো গুডসের থেকে একটু ডিফারেন্ট কেন? এগুলো হচ্ছে নন ট্যানজিবল। এগুলোকে আমরা চোখে দেখতে পাই না, হাত দিয়ে ছুঁয়ে দেখতে পাই না। কিন্তু এগুলো এই ধরনের সার্ভিস অর্থাৎ পরিষেবা আমরা উপভোগ করে থাকি। যার অস্তিত্ব সম্বন্ধে আমরা ফিল করতে পারি, হ্যাঁ, এটা আছে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। যেমন হতে পারে তুমি তোমার যদি এই মুহূর্তে অনলাইন তুমি ক্লাসটা দেখো, সেক্ষেত্রে তুমি নির্ঘাত তোমার ইন্টারনেট সার্ভিস ব্যবহার করছো। তুমি তো চোখে দেখতে পাচ্ছ না যে নেটের এই যে ইন্টারনেটের পরিষেবাটা কি রকম জিনিস, কিন্তু একটা ফেসিলিটি যেটা তুমি অ্যাভেল করছো। তো সেক্ষেত্রে যেটা আমরা দেখব, সার্ভিস হলো গুডসের থেকে ডিফারেন্ট, কারণ এটা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু হাত দিয়ে ছোঁয়া যায় না, কিন্তু এটা আমরা উপভোগ করি। যেমন কেউ অসুস্থ হলে ডাক্তারবাবুর কাছে যায় এবং ডাক্তারবাবু তাকে প্রেসক্রাইব করেন যে এই পথ্য এগুলো তোমাকে খেতে হবে বা ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে উনি যে দেখে রোগ নির্ধারণ করলেন এবং বাদলে দিলেন যে এই জিনিসগুলো আম করা জরুরি। এই যে সার্ভিসটা উনি দিলেন, এটা এক ধরনের পরিষেবা বা সার্ভিস, যেটাকে আমরা চোখে দেখতে পেলাম না, কিন্তু ওটা আমরা অ্যাভেল করলাম, আমরা উপভোগ করলাম। তো আমরা মানুষ, আমরা নিজেদের তাগিদে এবং অন্যান্য আমাদের নিজেদের তাগিদেই আমরা এই ধরনের গুডস এবং সার্ভিসগুলো আমরা আমাদের বাঁচার জন্য প্রয়োজন, এবং সেটাই প্রোভাইড করে থাকে এই ইকোনমি নামক সংস্থা বা এই সিস্টেম। তাহলে গুডস অ্যান্ড সার্ভিসেস কি জিনিস আমরা বুঝলাম। কিন্তু গুডস অ্যান্ড সার্ভিসেস সম্বন্ধে আরো বেশ কিছু তথ্য আমাদের জানার প্রয়োজন।
যেমন এই গুডস অ্যান্ড সার্ভিসেস এর আম সম্বন্ধে এখানে এই ডায়াগ্রামে খুব ভালো করেই লেখা আছে। আমরা একটু যদি দেখি, দেখব একে মেইনলি দুটো ভাগে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড প্রোডিউসার গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ দুটো অ্যাঙ্গেল থেকে দেখলে আমরা দেখলাম কি যে ইকোনমিক অ্যাক্টিভিটি, যাকে আমরা দেখলাম কি প্রোডাকশন, কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই তিনটেকে আমরা বলছি সবথেকে গুরুত্বপূর্ণ ইকোনমিক অ্যাক্টিভিটিস। এবং এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করার জন্য কারা দায়ী বা কারা এই গুরুত্বপূর্ণ রোলগুলো প্লে করে থাকে? প্রোডাকশন করে থাকেন প্রোডিউসার, কনজাম্পশনের দায়িত্ব কনজিউমারের এবং ইনভেস্টরের দায়িত্ব ইনভেস্টমেন্ট। তো মেনলি কনজিউমার আর প্রোডিউসার এই দুই যে গুরুত্বপূর্ণ ইকোনমিক প্লেয়ার, যারা গুরুত্বপূর্ণ দুটো রোল প্লে করছে এখানে, কনজিউম করার কাজ এবং প্রোডাকশনের কাজ, তাদের উপর ভিত্তি করে এই গুডস অ্যান্ড সার্ভিসকে দুটো ভাগে ভাগ করেছি। একটা নাম দিয়েছি কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস, আর একটা নাম হলো প্রোডিউসার গুডস অ্যান্ড সার্ভিসেস। যদি উদাহরণ দিয়ে দেখি, আমরা যদি ভাবি যে আমরা যে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হয় একটা ইকোনমিতে, মনে করো আমাদের দেশে বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে, সেটা হতে পারে একটা রুটি থেকে একটা ছাতা, একটা জুতো, কি হতে পারে একটা গাড়ি, একটা কোনো মেশিন, সেটা হতে পারে মনে করো আম তাঁত বোনার জন্য একটা মেশিন। তো এই ধরনের সমস্ত মেশিন, যা যা যন্ত্রাংশ তৈরি হয়, সমস্ত কিছুই তো গুডস অ্যান্ড সার্ভিসেস একটা ইকোনমিতে প্রডিউসড হয়। তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা নাম দিলাম কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস, আর একটা নাম দিলাম প্রোডিউসার গুডস অ্যান্ড সার্ভিসেস। নির্ঘাত এই গুডস অ্যান্ড সার্ভিসেস যা প্রডিউস হচ্ছে, তার মধ্যে কিছু গুডস অ্যান্ড সার্ভিসেস যেগুলো কনজিউমাররা কনজিউম করবেন, আর কিছু গুডস অ্যান্ড সার্ভিস থাকবে যেগুলো প্রোডিউসারদের প্রোডাকশনের কাজে আসবে। কিরকম? যেমন আমরা আমরা বাড়িতে যে সমস্ত জিনিসগুলো কনজিউম করছি, এগুলো নির্ঘাত কনজিউমারের অ্যাঙ্গেল থেকে, আমরা উপভোক্তা, আমরা বাড়িতে উৎপাদন করছি না, বাড়ি থেকে কিনে আনছি বা বিনিময় করে কোনো জিনিসের বদলেও নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমরা সেগুলো কনজিউম করছি। তাহলে আমরা কনজিউমাররা যে জিনিসপত্রগুলো কনজিউম করছি সেগুলো কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস। আর প্রোডিউসার গুডস অ্যান্ড সার্ভিসেস, মনে করো একটা আম জামা তৈরি করার, অর্থাৎ পোশাক তৈরি করার এক সংস্থা, প্রস্তুতকারী এক সংস্থা, তার ওই পোশাক তৈরি করার জন্য তাকে কিন্তু একটা আ কাঁচামালের পাশাপাশি একটা মেশিনও কিনে আনতে হয়েছে। ওই মেশিনটা অন্য একটা কোনো প্রোডাকশন ইউনিটে তৈরি হয়েছে, যার কাজ ছিল ওই মেশিন তৈরি করা। তাহলে ওই মেশিনটা তারা কিন্তু নিয়ে এসে ব্যবহার করছে নিজেদের তাগিদে। তাহলে ওই যে গুডস, ওটা তো একটা গুডস। মেশিন যেহেতু হাতে ছুঁয়ে দেখা যায়, চোখে দেখতে পাচ্ছি। তাহলে এগুলো নির্ঘাত একটা গুডস, এবং সেটা ওই প্রোডিউসারের প্রোডাকশনের কাজে প্রয়োজন হবে। তাই এটা একটা প্রোডিউসার গুডস। একইভাবে কিছু সার্ভিসেস আছে যেগুলো প্রোডিউসারদের প্রয়োজন হয়, উৎপাদনকারীদের উৎপাদনের কাজে প্রয়োজন হয়, তাদেরকে আমরা প্রোডিউসার সার্ভিসেস বলব। তাহলে নির্ঘাত কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস এবং প্রোডিউসার গুডস অ্যান্ড সার্ভিসেস সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা হয়েছে এখানে। নেক্সট আমরা যেটা দেখব এখানে, সেটা হচ্ছে এই কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেসকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করতে পারি। এক হলো কনজিউমার গুডস, আর এক হলো কনজিউমার সার্ভিসেস। গুডস আর সার্ভিসেস ফারাক তো আমরা করেইছি, সেই ফারাক মেনেই আমরা এখানে দুটো ভাগ করে দিলাম, এক কনজিউমার গুডস এবং কনজিউমার সার্ভিসেস। এবং এই কনজিউমার গুডস, যেমন উদাহরণ হতে পারে মনে করো কোনো খাবার জিনিস, হতে পারে কোনো তোমার বাড়িতে ব্যবহার করা কোনো টিভি, রেফ্রিজারেটর, হতে পারে তোমার কোনো পেপার, পেন, এগুলো সবই কনজিউমার গুডস। যদি তুমি বাড়িতে এগুলো ব্যবহার করো নিজের প্রয়োজনের তাগিদে, এগুলো সব কনজিউমার গুডস। তো আম এই যে কনজিউমার গুডস, সেগুলোকে ফার্দার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক নাম দেওয়া হচ্ছে সিঙ্গেল ইউজ কনজিউমার গুডস, আর একটা নাম দেওয়া হচ্ছে ডিউরেবল ইউজ কনজিউমার গুডস। সিঙ্গেল ইউজ কনজিউমার গুডস নাম থেকেই বোঝা যায়, সিঙ্গেল ইউজ, একবারই ব্যবহার করতে হবে এবং তারপর তার আয়ু শেষ, তাকে আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ তাকে নতুন করে রিপেয়ার করে ব্যবহার করার কোনো স্কোপ নেই। তো যেমন হতে পারে উদাহরণ হিসাবে কোনো ফুড আইটেম, বা হতে পারে মনে করো আম অয়েল, যেকোনো এডিবল অয়েল হতে পারে, বা গাড়ি ঘোড়াতে ব্যবহার করি যে পেট্রোল, ডিজেল যানবাহনে, সেগুলো হতে পারে। বা মনে করো পেপার, ইঙ্ক, এগুলো সব ওয়ান টাইম ইউজের জন্য। এগুলো সব সিঙ্গেল ইউজ কনজিউমার গুডস। কোনো ভেজিটেবলস, কোনো শাকসবজি তুমি বাজার থেকে কিনে এনে বাড়িতে রান্না করছো, তাহলে ওই যে ফুড আইটেম, ভেজিটেবল, তো সেগুলো কিন্তু সিঙ্গেল ইউজ, একবারই ব্যবহার করা যায়। তুমি কনজিউমার হিসাবে ওটা নিয়ে এসে একবারই কনজিউম করতে পারবে, ওটা অক্ষয় অমর নয়। কিন্তু ডিউরেবল ইউজ কনজিউমার গুডস কোনগুলো? যেমন মনে করো রেফ্রিজারেটর, তুমি একটা রেফ্রিজারেটর দোকান থেকে কিনে আনলে এবং বাড়িতে রেখেছো, এবং বছরের পর বছর ওটা ব্যবহার করছো, যতদিন না একদম খারাপ হয়ে যায়, বা যতদিন না নতুন কোনো তোমার কেনার প্রয়োজন হয়। তো এই যে তুমি ওটা কিন্তু একবার ব্যবহার করে তুমি ফেলে দিলে না, তো সেক্ষেত্রে এগুলোকেই বলা হবে ডিউরেবল ইউজ। মাল্টিপল টাইমস তুমি ইউজ করতে পারো, তাই এগুলোকে বলা হচ্ছে কি ডিউরেবল ইউজ কনজিউমার গুডস। যেমন উদাহরণ বললাম রেফ্রিজারেটর, একই রকম ভাবে টিভি একটা ডিউরেবল ইউজ কনজিউমার গুডস। মনে করো তোমার বাড়িতে ২ চাকা আছে, ৪ চাকা আছে, এগুলো সব তোমার ডিউরেবল ইউজ কনজিউমার গুডস। এগুলোর ক্ষয়ক্ষতি হয়, অর্থাৎ ওয়্যার এন্ড টিয়ার হয়।
হয়তোবা গাড়ির চাকা পাল্টাতে হবে। রেফ্রিজারেটরের কোনো একটা পার্টিকুলার হয়তোবা পার্টস চেঞ্জ করতে হবে। সেগুলো হতেই পারে। কিন্তু এগুলো একবার ব্যবহার করে আমরা ফেলে দিই না। তাই এগুলো হলো ডিউরেবল ইউজ কনজিউমার গুডস। একইভাবে তাহলে আমরা গুডস অ্যান্ড সার্ভিসের যে আরেকটা টাইপ দেখেছিলাম, কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসের পাশাপাশি, সেটা হলো প্রোডিউসার গুডস অ্যান্ড সার্ভিসেস। সরি, আমি একটা জায়গায় মিস করে গেলাম, সেটা হলো কনজিউমার সার্ভিসেস। আমরা তো কনজিউমার গুডসের দুটো ভাগ দেখলাম। কিন্তু কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেসের আরেকটা ভাগ হলো কনজিউমার সার্ভিসেস। আমরা উপভোক্তা হিসাবে যেই সমস্ত সার্ভিসগুলো অ্যাভেল করি, সেটা হতে পারে ওই যে বললাম ডাক্তারবাবুকে গিয়ে আমার রোগের জন্য যে আমরা সার্ভিস, যে আমরা চিকিৎসার জন্য যে ফেসিলিটি আমরা নিই, বা মনে করো আমি এই যে বললাম মোবাইলে ইন্টারনেট ইউজ করছি, এটা একটা সার্ভিস। বাড়িতে টিভি দেখার জন্য ডিরেক্ট টু হোম কেবিল যে ব্যবহার করছি আমরা, তার যে পরিষেবা, ডিটিএইচ এর পরিষেবা। বা মনে করো তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর জন্য ইউপিআই ইউজ করছো, ব্যাংকিং ফেসিলিটি অ্যাভেল করছো, তো ওই ধরনের ওটা একটা সার্ভিস। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তোমাকে ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। তুমি গাড়িতে চড়ছো, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছ, তোমাকে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে, তুমি তার বিনিময়ে তাকে টাকা দিচ্ছ, তাহলে এটাও এক ধরনের সার্ভিস। তাহলে ট্রান্সপোর্ট সার্ভিস, এই ধরনের এইগুলো হলো সমস্ত কিছু সার্ভিস, এবং তুমি উপভোক্তা হিসাবে এগুলো যদি কনজিউম করো, তখন আমাকে এগুলোকে বলা হবে কনজিউমার সার্ভিসেস। নেক্সট আমরা দেখব প্রোডিউসার গুডস অ্যান্ড সার্ভিসেস। একেও আমরা দুভাগে ভাগ করেছি, এক হলো প্রোডিউসার গুডস, আর একটা হলো কি না প্রোডিউসার সার্ভিসেস। এবং প্রোডিউসার গুডসকে আমরা ফার্দার একইভাবে এই কনজিউমার গুডসের মতোই দুভাগে ভাগ করেছি, এক হলো সিঙ্গেল ইউজ প্রোডিউসার গুডস এবং ডিউরেবল ইউজ প্রোডিউসার গুডস। আগেই তো বলেছি প্রোডিউসার গুডস অ্যান্ড সার্ভিসেস বলতে যেগুলো প্রোডাকশনের কাজে ব্যবহার করার জন্য বাজার থেকে কিছু গুডস অ্যান্ড সার্ভিস কিন্তু প্রোডিউসারকেও কিনতে হয়েছে, প্রোডাকশন ইউনিটগুলোকে কিনতে হয়েছে প্রোডাকশন করার তাগিদেই। তারা একটা নতুন কিছু প্রডিউস করতে চলেছে, তার জন্য তাকে বাজার থেকে কিছু যন্ত্রাংশ, কিছু অন্যান্য টুলস, এগুলো সব কিছু মেশিনারি, এগুলো সব কিনতে হয়েছে। বা হয়তো বা গাড়ি কিনতে হয়েছে নিজের প্রয়োজনের তাগিদে একটা প্রোডাকশন ইউনিটকে, তাহলে এগুলো সব কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস। একে ফার্দার আমরা দেখলাম কি দুটো ভাগে ভাগ করেছি, তাহলে প্রোডিউসার গুডস এবং প্রোডিউসার সার্ভিসেস। এবং প্রোডিউসার গুডস এরকে আবার দুভাগে ভাগ করা যায়, সিঙ্গেল ইউজ প্রোডিউসার গুডস, ডিউরেবল ইউজ প্রোডিউসার গুডস। সিঙ্গেল ইউজ প্রোডিউসার গুডস একটা উদাহরণ কি হতে পারে, মনে করো তোমার একটা যা পোশাক প্রস্তুতকারী এক সংস্থা বাজার থেকে তার কাজটা হলো কি না বাজার থেকে তুলো নিয়ে এসে সুতো তৈরি করা, ধরো এই কাজটুকুই শুধু করেছে। তাহলে একবারই যতগুলো তুলো নিয়ে আসবে সেগুলো একবারই ব্যবহার করতে পারবে, তাহলে তার কাছে এই কটন যে কাঁচামাল সেটা কিন্তু সিঙ্গেল ইউজ প্রোডিউসার গুডস। বা যদি এছাড়া এরকম বলি, মনে করো রুটি তৈরি করে এক কারখানা, সেক্ষেত্রে যে আটা তারা বাজার থেকে কিনে এনেছে ওটা তো এক ধরনের একটা প্রোডাক্ট, একজন এগ্রিকালচারের একটা প্রোডাক্ট, কোনো এক চাষি ওটা উৎপাদন করেছে, সেটা সে নিজের প্রয়োজনের তাগিদে নিয়ে এসে রুটি তৈরি করবে বলে, এবং সেটা সে একবারই ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই যে আটা সেটা কিন্তু সিঙ্গেল ইউজ প্রোডিউসার গুডস, তার রুটি তৈরি করার সময় সে ওই আটাটা একবারই ব্যবহার করতে পারছে, তাই এটা সিঙ্গেল ইউজ প্রোডিউসার গুডস। ডিউরেবল ইউজ প্রোডিউসার গুডস কি হতে পারে, মনে করো একটা রেস্তোরাঁ তার প্রয়োজনের তাগিদে সে ফুড আইটেমসকে প্রিজার্ভ করার জন্য একটা রেফ্রিজারেটর কিনেছে, যেটা কিন্তু সে বছরের পর বছর ব্যবহার করবে, তাহলে এটা ডিউরেবল ইউজ প্রোডিউসার গুডস। তাহলে যেটা আমরা দেখলাম, ওই রেফ্রিজারেটরই যখন আমরা নিজেরা বাড়িতে এসে হাউস হোল্ড অ্যাক্টিভিটিতে ইউজ করি, নিজের প্রয়োজনের তাগিদে বাড়িতে ব্যবহার করি, তখন তাকে আমরা বলছিলাম ডিউরেবল ইউজ কনজিউমার গুডস। আবার ওটা যখন কোনো এক রেস্তোরাঁয় দেখতে পাচ্ছি আমরা, রেস্তোরাঁর মালিক নিজে কিনেছেন ওটা ব্যবহার করার জন্য, রেস্তোরাঁতে ব্যবহারের জন্য, তখন তাকে বলা হচ্ছে ডিউরেবল ইউজ প্রোডিউসার গুডস। একইভাবে প্রোডিউসার গুডস অ্যান্ড সার্ভিসের মধ্যে এই প্রোডিউসার সার্ভিসেস, প্রোডাকশন ইউনিটগুলো যে সমস্ত সার্ভিস প্রোডাকশন ইউনিটটাকে চালানোর জন্য ব্যবহার করে থাকেন, সেটা হতে পারে ব্যাংকিং ফেসিলিটি। জানি তো টাকা কড়ি লেনদেনের প্রয়োজন হবেই, কোনো কারখানা যদি পরিচালনা করতে হয় তাহলে কিন্তু টাকা কড়ির প্রয়োজন হবেই, তো ব্যাংকিং তো তাকে করতেই হবে মানিটারি ট্রানজাকশনের জন্য। তো সেক্ষেত্রে এই ব্যাংকিং ফেসিলিটি এক ধরনের সার্ভিস, যেটা প্রোডিউসার সার্ভিস। বা হতে পারে ট্রান্সপোর্টের জন্য রেল ইউজ করছে বা অন্য কোনো যানবাহনকে ব্যবহার করতে হচ্ছে যেটা তার নিজের নয়, তাহলে ওই প্রোডাকশন ইউনিট যদি ওই ট্রান্সপোর্ট ফেসিলিটি অন্য কারো কাছ থেকে নিয়ে থাকে, তাহলে সেটা এক ধরনের সার্ভিস এবং সেটাকে বলা হবে প্রোডিউসার সার্ভিস। তাহলে এই হলো তোমার গুডস অ্যান্ড সার্ভিসেসের ভাগ বাটোয়ারা। যদি আমার মনে হয় তোমাদের পুরো কনসেপ্টটা আশা করি গুডস অ্যান্ড সার্ভিস সম্বন্ধে ক্লিয়ার হয়েছে। সেক্ষেত্রে তোমাদের জন্য একটা প্রশ্ন, যেটা হলো মনে করো তুমি বাজার থেকে সাবান কিনে এনেছো, সোপ। তো সেই সোপ তোমার সিঙ্গেল ইউজ নাকি ডিউরেবল ইউজ? অবশ্যই তো সেটা তুমি বাড়িতে ব্যবহার করছো মানে কনজিউমার গুডস, তো সেটা সিঙ্গেল ইউজ নাকি ডিউরেবল ইউজ? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাও।
এছাড়া মনে করো তোমাদের জন্য আরেকটা প্রশ্ন থাকলো, অবশ্যই এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। একজন চাষী তার প্রয়োজনের তাগিদে তিনি জমিতে সার দিচ্ছেন। তো সেক্ষেত্রে এই সার দেওয়া, জমিতে সার প্রয়োগ, এটা কি ধরনের গুডস অ্যান্ড সার্ভিস? গুডস নাকি সার্ভিসেস? তো যদি হয় সেটা কনজিউমার গুডস নাকি কনজিউমার সার্ভিসেস, নাকি প্রোডিউসার গুডস নাকি প্রোডিউসার সার্ভিসেস, সিঙ্গেল ইউজ নাকি ডিউরেবল ইউজ, এটা কমেন্ট করে জানাও। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস যেটা উল্লেখ করা জরুরি, যে আমরা যেমন দেখলাম কনজিউমার গুডসকে দুটো ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল ইউজ, ডিউরেবল ইউজ। তোমাদের হয়তো বা মাথায় আসতে পারে, তাহলে কি কনজিউমার সার্ভিসকে দুটো ভাগে ভাগ করা যায় না, সিঙ্গেল ইউজ, ডিউরেবল ইউজ? না, সার্ভিসেস অলওয়েজ সিঙ্গেল ইউজ। যদি আমরা একটু ভাবি, দেখো সার্ভিসেস বা সার্ভিসগুলো, পরিষেবাগুলো এমন জিনিস, যে জিনিস তো তা আদৌ নয়, এমন এক বিশেষ ব্যাপার স্যাপার, যে যখন সেটা উৎপাদিত হয় সাইমultaneously, অর্থাৎ সাথে সাথেই সেটা কনজিউম করে থাকেন। তুমি ডাক্তারবাবুর কাছে গেলে কোনো চিকিৎসার জন্য, সেক্ষেত্রে তিনি সঙ্গে সঙ্গেই তিনি রোগ তোমাকে দেখলেন টেকলেন, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করলেন, তো সেটা সঙ্গে সঙ্গে তিনি সার্ভিসটা প্রডিউস করছেন, তুমিও সঙ্গে সঙ্গে সার্ভিসটা নিচ্ছ, অর্থাৎ সাইমultaneously এই প্রোডাকশন এবং কনজামশনের কাজটা চলে। তাই একে আমি গিয়ে ডাক্তারবাবুর পরিষেবাকে প্রিজার্ভ করে রাখলাম, পরে আমি নেব তা হতে পারে না। তাই সিঙ্গেল ইউজ, ডিউরেবল ইউজের কনসেপ্ট এই কনজিউমার সার্ভিসেসের ক্ষেত্রে আসে না। কেমন? সার্ভিসেস সবসময় সিঙ্গেল ইউজ, কারণ তা যখন প্রডিউসড হয় সঙ্গে সঙ্গেই তাকে কনজিউম করতে হয়, তাকে প্রিজার্ভ করে রাখা যায় না, পরে ব্যবহার করবো এই ভেবে তাকে প্রিজার্ভ করে রাখা যায় না, তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যাওয়া যায় না। মনে করো একটা এক জায়গা থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে তুমি যাবে, তুমি তার জন্য ওখানে বাস চলাচল করছে হয়তোবা, সেই যে ট্রান্সপোর্ট ফেসিলিটি, তুমি যখন ওই বাসটা যা চলছে ঠিক সেই সময় তুমি বাসে গিয়ে চড়ছো, অর্থাৎ সেই সময় যেই সময় ওই বাস চালক সার্ভিসটা প্রডিউস করলেন, সেই সময়ই তুমি বাসে গিয়ে চললে এবং সার্ভিসটা নিলে। তাহলে প্রোডাকশন, এই সার্ভিসেসের ক্ষেত্রে প্রোডাকশন এবং কনজামশন সাইমultaneously, অর্থাৎ একই সাথে ঘটে। তাই কনজিউমার সার্ভিসেস এবং প্রোডিউসার সার্ভিসেস, এই দুটোই সবসময় সিঙ্গেল ইউজ, এদের কখনোই ডিউরেবল ইউজ হয় না। আশা করি বোঝা গেছে। নেক্সট আমরা যে জিনিসটা এরপর দেখবো, যে বিষয়ে আমরা আলোচনা করব, তা হলো, আবার আমরা প্রথমে ফিরে যাই। আমরা দেখছিলাম কি ইকোনমিক অ্যাক্টিভিটিস, আমরা দেখেছিলাম দেয়ার আর 3 মোস্ট ইম্পর্ট্যান্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস। সেগুলো কি কি না, প্রোডাকশন, কনজামশন এবং ইনভেস্টমেন্ট। প্রোডিউসারের কাজ প্রোডাকশন করা, কনজামশন কনজিউমার করে থাকেন, এবং ইনভেস্টর ইনভেস্ট করে থাকেন। তো সেক্ষেত্রে এই প্রোডাকশন ব্যাপারটা কি রকম, যদি একটু আমরা ইলাবোরেটলি দেখি, আমরা এর আক্ষরিক অর্থ যদি বোঝার চেষ্টা করি, সেটা আমরা জানি যে প্রোডাকশন বলতে উৎপাদন বোঝায়, অর্থাৎ কোনো কিছু দ্রব্য বা বস্তুকে উৎপাদনকেই আমরা সাধারণত উৎপাদন বলে থাকি। কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের ইকোনমিক্সে কিন্তু শুধু গুডস নয়, সার্ভিসেসও খুব গুরুত্বপূর্ণ। তাই এখানে প্রোডাকশন বলতে সমস্ত রকম গুডস এবং সার্ভিসেসের উৎপাদনকে আমরা বলবো। তাই এখানে লেখা আছে যে প্রোডাকশন ইজ নাথিং বাট দ্য প্রসেস অফ ক্রিয়েশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি। কোনো একটা ইকোনমিতে যে পদ্ধতিতে গুডস এবং সার্ভিসেস প্রস্তুত করা হয়, তাকেই বলা হবে কি না, প্রোডাকশন, একেই বলা হবে উৎপাদন। এই প্রসঙ্গে একটা জিনিস বলতেই হয়, মনে করো উৎপাদন তাহলে কি রকম জিনিস হতে পারে, একজন চাষি তার জমিতে ধান চাষ করেছেন, তিনি ধান ফলাচ্ছেন, তাহলে তিনি এক ধরনের গুডস, ধান তো চোখে দেখা যায় তাই এটা নির্ঘাত একটা গুডস, এবং সেটা তিনি প্রডিউস করলেন, এবং ওই ধান তিনি কিছু অংশ হয়তো বা নিজের কনজামশনের জন্য বাড়িতে রাখবেন এবং কিছুটা বাজারে বিক্রি করবেন। এই জায়গাতে একটা পয়েন্ট মাথায় আসে, যেটা হলো যে তিনি প্রোডাকশনের পুরো জিনিসটা, পুরোটা যতটা তিনি ধান উৎপাদন করলেন, মনে করো 10 কুইন্টাল তিনি ধান উৎপাদন করলেন, পুরোটা তিনি কিন্তু বাজারে গিয়ে বিক্রি করছেন না, তার কিছুটা তিনি নিজে কনজিউম করছেন, যাকে আমরা বলে থাকি কি না, সেলফ কনজামশন। এই সেলফ কনজামশনকে, এর যেহেতু কোনো এর জন্য মানিটারি ট্রানজাকশন হলো না, তাহলে একে কি আমরা ইকোনমিক্সের ভাষায় প্রোডাকশন বলবো? আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম ইকোনমিক অ্যাক্টিভিটি সেগুলোই যেখানে যার সাথে টাকা কড়ির যোগাযোগ আছে। কিন্তু এখানে দেখো সেলফ কনজামশন, যেখানে কিন্তু এখানে টাকার বিনিময়ে কিনে এনে একজন লোক খেলো তা নয়, নিজে উৎপাদন করেছে, নিজে সেটা খেয়ে ফেললো। তাহলে এই যে পরিমাণ শস্য, হয়তো বা এই 10 কুইন্টালের মধ্যে 3 কুইন্টাল হয়তো বা তার এক বছরে প্রয়োজন, সেই 3 কুইন্টাল ধান তিনি বাড়িতে নিজের খাওয়ার জন্য রেখে দিলেন। তো সেক্ষেত্রে 3 কুইন্টাল ধানের কে বলা হবে কি না, একে বলা হবে সেলফ কনজামশন। এই যেই পরিমাণ ধান তিনি নিজের প্রয়োজনের তাগিদে, যিনি প্রডিউসার তিনিই যদি কনজিউম করেন, তিনিই কনজিউমার হন, তাহলে একে বলা হবে সেলফ কনজামশন। এবং
যেহেতু সেলফ কনজাম্পশনে বললাম যেখানে কোনো ওর যে আর্থিক মূল্য সেটা নির্ধারণ হলো না এবং ওটা বাজারে গিয়ে হাত বদল হলো না, এক্সচেঞ্জ হলো না, তাহলে একে আমরা বলবো কি না এটা হলো নন মানিটাইজ কনজাম্পশন। এর কোনো মানিটারি ভ্যালু নির্ধারণ করা হয়নি, কোনো বিনিময় হয়নি, কোনো এক্সচেঞ্জ ঘটেনি, টাকার বিনিময়ে এটা লেনদেন হয়নি। তাহলে একে বলা হবে কি 3 কুইন্টাল ধানকে আমরা বলবো কি এটা সেলফ কনজাম্পশন বা নন মানিটাইজ কনজাম্পশন। তো যেটা আমরা এরপর দেখব যে এই প্রসঙ্গে এখানে বলা আছে যে প্রোডাকশন ইজ ক্রিয়েশন অফ ইউটিলিটি থ্রু এক্সচেঞ্জ। খুব গুরুত্বপূর্ণ এই লাইন, এই পার্টিকুলার সেন্টেন্সটা আমরা মাথায় রাখবো যে প্রোডাকশন আমরা তাহলে ইকোনমিক্সের ভাষায় তাকেই বলবো, কারণ আমরা ইকোনমিক্সের লক্ষ্য হলো যে সবসময় টাকা কড়ির হিসাবে তাকে নির্ধারণ করা, কোনো একটা গুডস বা সার্ভিস প্রডিউসড হলে তার আর্থিক মূল্য নির্ধারণ করা। কিন্তু যেহেতু এখানে সেলফ কনজাম্পশনের ক্ষেত্রে ওই প্রডিউসার নিজেই কনজিউমার, নিজে কিছুটা অংশ নিজে খেয়ে ফেললেন বা পড়লেন বা মাগলেন, তাহলে ওই পরিমাণ যেহেতু দ্রব্য বা বস্তু বা সার্ভিস বাজারে গিয়ে হাত বদল হলো না, এক্সচেঞ্জ হলো না, তাহলে ওকে কিন্তু আমরা ইকোনমিক্সের ভাষায় অথবা প্রোডাকশন বলতে পারবো না। একে বলা হচ্ছে কি, তাই এখানে বলা হচ্ছে প্রোডাকশন ইজ ক্রিয়েশন অফ ইউটিলিটি থ্রু এক্সচেঞ্জ। যে পরিমাণ ধান তিনি বাজারে বিক্রি করলেন, অন্য কেউ তার প্রয়োজনের তাগিদে কিনলো সেটা, সেই পরিমাণ ধানকে বলা হচ্ছে কি এখানে ইকোনমিক্সের ভাষায় ওটা প্রডিউসড হয়েছে, প্রোডাকশন। কেমন? নেক্সট আমরা যেটা দেখব যে কোনো কিছু প্রডিউস করতে গেলে, সেটা যদি ধান উৎপাদনের কথাই বলি, বা মনে করো আমরা হাতে হাতে এখন মোবাইল ঘুরে বেড়াচ্ছে, তো মোবাইলের কথা বলি, বা অন্য কোনো মেশিন, কোনো টুলস বা যা কিছু, এই সমস্ত কিছুই যে প্রডিউস হচ্ছে, যে কোনো কিছু প্রডিউস করতে গেলেই 4টে জিনিসের একান্তই প্রয়োজন হয়। সেগুলো কি কি না, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অ্যান্থ্রোপোনার। কোনো কিছু উৎপাদন করতে গেলে এক টুকরো জমির প্রয়োজন, সেখানে শ্রম বিনিয়োগ করতে হবে এবং তার পাশাপাশি ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, এবং এই পুরো কাজটা করবেন যিনি উদ্যোগ নিয়ে, তিনি হলেন উদ্যোগপতি বা অ্যান্থ্রোপোনার। আরো যদি খোলসা করে বলা হয়, ল্যান্ড জিনিসটা কি না, আমরা জানি ল্যান্ড হলো গিফট অফ নেচার। প্রকৃতি আমাদেরকে যা কিছু দিয়েছে, এই যে সমভূমি, মরুভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল, এই সমস্ত কিছু হলো ল্যান্ড। এবং ইকোনমিক্সের ভাষায় আরো ডিপলি যদি গিয়ে ভাবি, এই যে আমরা ভূখণ্ড দেখতে পাচ্ছি, ভূমিভাগ, এর ওপরেও যা আছে, নিচে যা আছে, অর্থাৎ মাটির নিচে যে সমস্ত তোমার খনিজ আছে, সেগুলো ওই ল্যান্ডের মধ্যেই পড়ছে। সমস্ত কিছু ল্যান্ড, পিস অফ ল্যান্ড। ওকে, তো ল্যান্ড তাহলে আমরা বুঝলাম হলো কি না গিফট অফ নেচার বলতে পারো। এবং লেবার কি জিনিস, আমরা লেবার বলতে সবসময় সাধারণত কায়িক পরিশ্রমকেই বুঝি, কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা যদি ব্রডলি ভাবি, লেবার হলো ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল। মনে করো একজন কর্মী যিনি লেবারার, তিনি শ্রম দিচ্ছেন কোথায় না কোনো একটা ফ্যাক্টরিতে, তাহলে এটা কায়িক পরিশ্রম। কিন্তু একজন লেখক তিনি একটা বই লিখছেন, একজন শিক্ষক মহাশয় তিনি স্কুলে বা কলেজে গিয়ে তিনি পড়াচ্ছেন, তো এগুলো তাহলে মেন্টাল লেবার দেওয়া। কেমন? তাহলে লেবার হচ্ছে ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হতে পারে। কেমন? এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল কি জিনিস, এর বিষয়ে ইলাবোরেটলি আমরা পড়বো এখানে। ক্যাপিটাল সাধারণত আমরা আর্থিকভাবে বুঝি যে কোনো কিছু টাকা ইনভেস্ট করে দিলাম মানে ক্যাপিটাল, কিন্তু ক্যাপিটালকে আমরা ইকোনমিক্সের ভাষায় যদি ভাবি তাহলে এই রকম, যেমন আমরা দেখলাম ল্যান্ড হলো গিফট অফ নেচার, ক্যাপিটাল হলো ঠিক তার উল্টো, এটা হলো ম্যানমেড ওয়েলথ, অর্থাৎ মানুষ যত কিছু সম্পদ তৈরি করেছে নিজের প্রয়োজনের তাগিদে, সেগুলোকেই বলতে পারি ক্যাপিটাল, যদি সেটা প্রোডাকশনের কাজে আসে, এবং সেটা প্রোডাকশনের কাজে আসবেও। মানুষ যত সমস্ত কিছু সম্পদ তৈরি করেছে সেগুলোকেই বলা হচ্ছে ক্যাপিটাল, তাহলে এগুলো ম্যানমেড। এবং এই কারণে বলা হচ্ছে কি ক্যাপিটাল ইজ প্রডিউসড মিনস অফ প্রোডাকশন, এই প্রোডাকশনের কাজে একে প্রয়োজন হচ্ছে, কারণ এগুলোকে বলা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশনে। এই 4খানা ফ্যাক্টর না হলে কোনো কিছু উৎপাদন করা সম্ভব নয়, সেটা আমরা একটু পরে একটা উদাহরণ দিয়ে বুঝবো। এক্ষেত্রে আমরা তো ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরগুলো নিয়ে এখানে বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি কিছু তথ্য। সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম, ক্যাপিটাল তাহলে প্রডিউসড মিনস অফ প্রোডাকশন, যেহেতু বললাম এটা ম্যান মেড, মানুষ তৈরি করেছে, এই কারণে প্রডিউসড মিনস অফ প্রোডাকশন, আবার সেটা মানুষ তৈরি করার পর আবার সেটাকে প্রোডাকশনের কাজেই ব্যবহার করছে, কারণ এটা একটা ফ্যাক্টর অফ প্রোডাকশন এই ক্যাপিটাল। তাই আমরা বলছি কি এটা ম্যান মেড, এই কারণে একে বলছি ক্যাপিটাল ইজ প্রডিউসড মিনস অফ প্রোডাকশন। এবং এই ক্যাপিটালকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক হলো ফিক্সড ক্যাপিটাল আর একটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল কি জিনিস, একদম সহজ সরলভাবে বললে যেই সমস্ত ক্যাপিটালগুলোকে আমরা উৎপাদনের ক্ষেত্রে বারবার ব্যবহার করতে পারি সেগুলোকে বলা হয় ফিক্সড ক্যাপিটাল। আর ওয়ার্কিং ক্যাপিটাল হলো সেই ধরনের ক্যাপিটাল যেগুলোকে আমরা উৎপাদনের কাজে একবারই ব্যবহার করতে পারি, ওয়ান টাইম ইউজ করা যাবে, একবার ব্যবহার করো উৎপাদনের কাজে, তারপর সেটা আর থাকবে না, ওই উৎপাদনের প্রসেসে ওটা কনজিউম হয়ে যাবে বলা যেতে পারে, তাকে আমরা বলবো কিনা ওয়ার্কিং ক্যাপিটাল। উদাহরণ হিসেবে বললে ফিক্সড ক্যাপিটাল যেমন মনে করো হতে পারে একটা মেশিন, মনে করো চাষের কাজে ব্যবহার করা কোনো ট্রাক্টর, থ্রেসিং, গ্রিন্ডিং এর মেশিন, এই ধরনের যে
যে এই ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো সবই কি না ফিক্সড ক্যাপিটাল। কারণ এগুলোকে আমরা একবার ব্যবহার করি না, বারবার ব্যবহার করি উৎপাদনের কাজে। একটা স্ক্রুড্রাইভার থেকে শুরু করে একটা বিরাট বড় কোনো যন্ত্র, এগুলো সবই ফিক্সড ক্যাপিটাল। কারণ এগুলো প্রসেস উৎপাদনের কাজে অর্থাৎ প্রোডাকশনের প্রসেসে একবার নয় বারবার ব্যবহার করা যায়। নেক্সট আমরা কি দেখবো? ওয়ার্কিং ক্যাপিটাল। উদাহরণ হিসাবে আমি বলতে পারি, যেমন মনে করো কোনো কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে, মনে করো জামা তৈরি করে কোনো একটা সংস্থা, সেক্ষেত্রে তাকে বাজার থেকে আম কাপড় কিনতে হয়। সেই কাপড়টা তো ওই উৎপাদনের কাজে অর্থাৎ জামা তৈরির কাজে একবারই তাকে কেটে কুটে একটা কাপড় বানিয়ে ফেলতে, মানে জামা বানিয়ে ফেলতে হবে। তো সেক্ষেত্রে ওটা একবারই ব্যবহার করা যায়। কাপড়টাকে একবারই কেটে একটা জামা তৈরি করা গেল। আবার দ্বিতীয়বার তাকে আমরা ইউজ করতে পারব না আরেকটা জামা তৈরির কাজে। তাহলে একে আমরা বলব কি? ওয়ার্কিং ক্যাপিটাল, যাকে ওয়ান টাইম ইউজ করা যায়। সেটা হতে পারে যত রকম আমরা বললাম মেটেরিয়ালস গুলো, সব ওয়ান টাইম। মনে করো চাষী যে আম তোমার ফার্টিলাইজার ইউজ করছে উৎপাদনের কাজে, এটাও একবারই ব্যবহার করতে পারে। বাজার থেকে ৫ কেজি ফার্টিলাইজার কিনে আনলে ৫ কেজি তাকে যদি সে এখন বাজার মানে জমিতে উৎপাদনের জন্য ছড়িয়ে দেয়, তাহলে সেই ৫ কেজি তো ওখানেই বিনিয়োগ হয়ে গেল। তাহলে এই যে ক্যাপিটালগুলো ওয়ান টাইম ইউজ করা যায় প্রোডাকশনের কাজে, তাই এদেরকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। নেক্সট আমরা চলে যাই এন্ট্রপ্রনারের ব্যাপারে। উদ্যোগপতি। এন্ট্রপ্রনার হলেন উদ্যোগপতি, যিনি একজন বলতে পারো লিডার। তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি অবশ্যই থাকবে। তিনি কিছুটা রিস্ক নিতেও ভালোবাসেন। তিনি উৎপাদনের কাজটা করার জন্য এই যে বাকি যে ফ্যাক্টরগুলো, ল্যান্ড, লেবার এবং ক্যাপিটাল, সবগুলোকে একই ছাতার তলায় এনেছেন। একটা জায়গায় তিনি প্রোডাকশন ইউনিটে সবাইকে এনে হাজির করেছেন। এবং সেই কারণে তার কিছুটা রিস্কও আছে। উৎপাদন যদি ভালো হয় এবং তিনি যদি লাভ করেন, তাহলে তার লাভ হলো এখানে। যদি তিনি উৎপাদন খরচের থেকে বেশি দামে তিনি জিনিসটা বিক্রি করতে পারেন, উৎপাদিত দ্রব্য বা পরিষেবা দিতে পারেন, বেশি দামে বিক্রি করতে পারেন, তাহলে তার লাভ হলো। আদারওয়াইজ তার লস হবে। অর্থাৎ এই লস নেওয়ার যে রিস্কটা তিনি নিচ্ছেন, এটাও তার একটা ফিচার্স বলা যেতে পারে। এন্ট্রপ্রনার বা উদ্যোগপতির গুরু দায়িত্ব হলো প্রোডাকশনের জন্য বাকি যে ৩ খানা তোমার ফ্যাক্টর, সেগুলোকে এক জায়গায় নিয়ে আসা এবং উদ্যোগ নিয়ে পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করা, এবং তার জন্য লাভ লোকসান যা হবে সেটা তার মাথা পেতে তাকে নিতে হবে। এই হলো এন্ট্রপ্রনার।